আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। গল্প পাঠে আমি জয়ন্তী। অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ হোক বা না, সেই লুকোচুরির সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধুই কু গাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও 100 বার কল করে ফেলেছে। মেঘ বিশাল একটা লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল। এই অবস্থায় শপিং এ যাবে বললে আব্বু কি করবে আল্লাহ জানেন। আলী আহমেদ খান আর মালিহা খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিং এ যেতে দেবে কিনা কি জানি। আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মু সঙ্গে যায়, তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। মেঘ বলছে, আমি কি করব বল না প্লিজ। তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাইস, আমি শপিং এ যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না তো। বাসা থেকেই তো বের হতে পারবো না। তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। তাহলে এখন কি করব? তোর ভাইকে জিজ্ঞাসা করতে পারিস। ভাইয়াকে বলার সাহস আমার নেই। যদি জিজ্ঞাসা করে কি আনবো বা বলে আমি এনে দেই, তখন? বন্যা চিন্তিত স্বরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নাই। বের হতে যেহেতু পারবি না, তাহলে রিস্ক তো নিতেই হবে, আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না রে, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলেন জান্নাত আপুকে ভালোবাসেন, তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে। ভেজা কণ্ঠেই বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরব না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনেরও আড়াল হয়ে যাবেন। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য ব্যালকনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলোই সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখেই বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলেছে। আবির উচ্চস্বরে হেসে দিয়ে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথায় ঘুরছে। এক মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল? কিসের কথাই বা বলছিল? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল। শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রুজোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাইছে, এতে আবিরের খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠেই বলল, কি লাগবে বল, আমি এনে দিব নে। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দেবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিং এর সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া।
মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল, এভাবে তাকাস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনোই জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে। তাই সবাই মিলে প্ল্যান করেছিল, তানভীরকেও আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছিল। কাছের 4 জন বন্ধু আর তানভীর বাদেও আরও 20 জন বন্ধু এসেছে। ওদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই এসেছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে নিয়ে সবাই এসেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরেই কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লোড় শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে এসেছে। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা, তখন আবির আর তানভীর বাসায় ঢুকেছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খান বাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখল। নিচ থেকেও তাকিয়ে দেখেছে ব্যালকনিতে মেঘ ছিল না। দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন তার অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রমী ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবারও নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতেই আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার উপর একটা কেক রাখা। তার আশেপাশে বেশ কয়েকটা ছোট বড় গিফট বক্স রাখা। অকস্মাৎ মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখে গাঢ় করে কাজল দেওয়া, ছোট হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজকে। রুম জুড়ে জল জল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবিরের বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। কিন্তু হৃৎপিণ্ডের ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘ তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃৎস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো। মাথা নিচু করে ফেলল সঙ্গে সঙ্গে। কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটল বেশ কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়ল। আবির ভাই কিছু না বলেই চলে গেছেন। আল্লাহ জানে আজ কপালে কি আসে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন, আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5 থেকে 7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল
রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকেই বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করেই পরেছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবেন। নিজেকে বাঁচাতে সহসা দুগালে দুহাত চেপে ধরল। অষ্টাদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরেই বলল, এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটাই যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছুই চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়েই ছিল। দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবল, আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে কেক তুলে খাওয়াতে গিয়েই মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছিল। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙ্গুলে লেগে থাকা ক্রিম দু আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডেই আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে 2 পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসাতে মেঘ আতঙ্কে 2 পা পিছল। আবিরের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছুটানোর খুবই চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির 1 পা এগোচ্ছে আর মেঘ 1 পা পিছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর জীবনে এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেওয়ালে চেপে ধরল। একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশের গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল। সেটাই মেঘের 2 গালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির অকস্মাৎ মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গিয়েছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা 2 চোখ বন্ধ করে ফেলল মেঘ। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটুও শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করে করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপরও কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাদমস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে 2 পা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকেই ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গিয়েছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ সুখে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ল। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে আসেনি। ভয় আতঙ্কে নিজেকে রুমের মধ্যেই বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না।
দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্যই বের হইতেছিল। মেঘকে দেখে থামল। মৃদু স্বরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলে হাত দেয়নি। ঘন্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলা ড্রয়িং রুম সবসময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু স্বরে হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকেও অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও ভয় জিজ্ঞাসা করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশের জামাই সেজে এক সুদর্শন এক পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে বলে উঠল, জান্নাত আপু। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবিরের নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাইছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নয়, তোর, আমার, আমাদের সবার একমাত্র ফুপ্পি। এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গিয়েছে। মেঘ চিৎকার দিয়ে উঠল, কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা 3 জন। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যি করে বলুন, উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব?
ওনার নাম মাহমুদা খান আমিনা। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দুই কান হিজাবের উপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারংবার। আবির ভাই তো মজা করার মানুষ নয়, আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনল না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিনও তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আবুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসল, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েননি ওনার। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করল, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করত তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়েই হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচ্চু ফুপ্পিকে মেরে এক রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করত, আবার ফুপ্পির দেখাশোনাও করত। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপ্পির উপর 2 ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছেড়েছিল, আর কোনো দিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপ্পি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল। ঢাকা চাকরির পরীক্ষা দিতে এসেছিল। আম্মু মেজো মামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুপা দুজনেই এসেছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খানবাড়ির চৌকাঠে পা রাখতেই আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপ্পি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচ্চুকে সবাই আটকে রেখেছিল। না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে। সেই দিন সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপ্পি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙ্গার পর্যায়ে চলে গিয়েছিল। তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর বড় মামা, নানা, আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে এসেছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজো মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে এসেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত
ফুপ্পির সাথে বাসার কারোর যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখপানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকেও বড় মাপের হিটলাররা এত বছর যাবৎ হান বাড়িতে রাজত্ব করে আসছেন, যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতেই পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেন না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপ্পিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করল, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিলেন, তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম। আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চাচ্চুর মোটামুটি অনেকেরই ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞাসা করেছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে এসেছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন। আমিও চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম, এই বিষয়ে আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি, আরো কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম। আম্মুকে একবার জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানে না, আর এই বিষয় যেন কোনো দিন কাউকে কিছু জিজ্ঞাসা না করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভেবেছি হয়তো মারা গেছেন, তাই আম্মু জানে না বা জিজ্ঞাসা করতে না করেছেন। বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলাম। কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গিয়েছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে আর ভাবি নাই। কথাগুলো শেষ করে আবির একটু থামল। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষ দিকে জান্নাত আর আসিফ ভাইকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠিয়েছিল। ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হয়েছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খেয়েছিলাম। আমি সবকিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দু মাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠাইছি। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না! তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। ফুপ্পির 28 বছর ধরে চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞাসা করেছি ঘটনা বলতে, কিন্তু বলেননি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না, প্লিজ বলুন।
না পারতেও বলল। ফুপ্পিরা এত বছর যশোর ছিল, গত বছর ভাইয়ার চাকরি হওয়ায় সপরিবারে ঢাকা এসেছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছিল, ভাইয়ার জান্নাতকে ভালো লেগেছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায় প্রায় ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনো দিনও কথা বলেনি। 6 মাস শুধু দূর থেকেই ফলো করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে এসেছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাকিব 2 থেকে 3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানিয়েছিল। রাকিবের তো ভাইয়াকে পেটানোর চিন্তাভাবনাও ছিল। আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পেরেছে ভালো জব করে, অফিসে সবার সাথে নম্র ভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পেরেছি ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটা কথাই ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দিব। কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা। এইভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চেয়েছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে ওদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি হইনি বলে ভাইয়া ঘোরাঘুরির প্ল্যান বাদ দিয়ে বলেছিল শুধু বিয়েটা করবে, বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকে যাবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমায় মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয়। জান্নাতের মাথা যেতে খেতে না পারে, সেজন্য 2 থেকে 1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে। যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি, সেদিন আমি, রাকিব আর তানভীর ফুপ্পিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলেই বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়াই করছি, সে কিনা পড়াশোনাটাকেই গুরুত্ব দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতাটা পুড়িয়েছিলাম, যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক বা না বলুক, মনে মনে হলেও বলতো, এত কিছু করেও তো মেয়ে চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেই জন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকেও অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আবারও বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে সবার বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবিলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবারও বলল, জানিস মেঘ, এই 2 জন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে।
তাদের রাগ আর অনাদেয় কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপ্পির মতো কাকামণির জীবনের সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনো সম্পর্ক ঠিক আছে, না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটায় সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপ্পি তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেলেন না। মেঘের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামই উঠে আসবে। কাকামণির জীবনের ইতিহাস শোনার ইচ্ছে তার নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করল না। নিজের আব্বু আর বড় আব্বু এতটা পাষাণ, এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলেন, ওনারা যদি আবির ভাইকে... এতটুকু ভেবেই মেঘ থেমে গেল। চিন্তিত স্বরে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের উপর আর কথা বলবেন না, প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠেই বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সবকিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাহনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলেছি, এখন আবারও বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয় ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপ্পির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্নও করবি না। তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত। কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত শত্রু, তারা তো কোনো দিনও মানবে না। আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল, আবির ভাইকে এই জীবনে কি আদৌ পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা এমন হলো কেন? তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছি, সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে নিজের বউ করে নিব, এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গেই লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খান বাড়ির সব নিয়ম নীতির বিনাশ করে হলেও তোকে আমার করে নেই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক,
তোর আমার প্রতি প্রগাঢ় আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার সেই মোড়ে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি তা মাথায় রাখিস। সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞাসা করলে তোর কিছুই বলার প্রয়োজন নেই। যা বলার তানভীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপও করিস না। পুপ্পির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানভীর বাসার কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়েই বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন। মেঘ আর তানভীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে? মেঘ তানভীরের মুখের দিকে তাকাতেই তানভীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানভীর যেহেতু ছোট থেকেই শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানভীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গিয়েছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেগুলো মাথায় স্থির হতেও একটু সময় লাগবে। মেঘের আবেগ, অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটি কথা মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। পুপ্পির বিষয় জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশ সম প্রলয় লীলা, সব ফিকে হয়ে গেছে। ফুপ্পি আর কাকামনের মনে কতই না কষ্ট। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকুও আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবারও বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসেবে এ সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব বেশি প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিবের আর একটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটু বেশি তীব্র হয়। সপ্তাহ খানেক হয়ে গিয়েছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপ্পির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজতাছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে এক পাশে গিয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি বাসায়? ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। সরি, আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। বনু একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে কোন রকম ঝামেলাই না হলো। তানভীর বলল, তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দিব নে। বন্যা আমতা আমতা করেই বলল, ওই রকম কিছু না, কথা হচ্ছিল না তাই চিন্তা হচ্ছিল, এজন্য আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? না মানে আছে। বলো। বন্যা ঢোক গিলে ভয় ভয় প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর জানালো, বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপরও আমি জিজ্ঞাসা করে দেখব।
বনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়েই আসতে হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবারও বলল, আমি বিকেলে কল দেব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের করা নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয় আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি করবে বুঝে উঠতে পারল না। মেঘকে জিজ্ঞাসা না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানালে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায় তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দুই টানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডি আসে সামনে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথাই মনে পড়ে। এসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2 থেকে 3 বার জিজ্ঞাসা করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে, আবিরের কাছে বকা খেতে হয়নি। কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘন্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময় সমেত তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ল। কিন্তু কেন? আপনি 2 বার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন। আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেইনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালোই লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কিনা তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আর একটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসলো। আবির ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টার স্বরে বলল, বাবা, কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এসব দেখতে ভালোই লাগে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পেছনে লুকিয়ে মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে ফিরে দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিক তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ 2-1 বার আবির ভাইয়ের দিকে তাকায়। চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়। মিমা রাদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একাই থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলোর দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে। 2টো উপন্যাস শেষ করে ফেলেছে। 3য় উপন্যাসটা যত পড়ছে মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। পিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে
28 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে আর এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের দ্বিতীয় উপন্যাস পড়া শেষ হলো। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও ব্যালকানিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য ব্যালকানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবারও বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতোই চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ ব্যালকানি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্য দেখলো কিনা কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসলো। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের ওপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখলো। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পেছনে দাঁড়িয়ে ডাকলো, কি করছিস এখানে? আবিরের কণ্ঠ শুনে আঁতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচালো। মেঘ শব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়সীর মুখে হাসি দেখে আবিরের মন এক মুহূর্তেই শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করল। মেঘ মাথা নিচু করেই বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেই? মেঘের এমন কথাই আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আবির ভারী কণ্ঠে বললেও মেঘের সেসবে মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবারও বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনো কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো? মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, আমরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে এসেছে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না, আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির 2 পা এগিয়ে এসে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোনখানা বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, একবার ফোনে। 2 বার ডেকে অবশ্য বলেছে, তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ 2 বারই উচ্চস্বরে বলেছে, পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই মেঘ চিৎকার দিয়ে উঠল।